বাঙালির পার্টি সাজার চেষ্টা, উল্টে বাঙালি বাংলাদেশি বিতর্কে কোণঠাসা বিজেপি, রেহাই দিচ্ছে না ফুটবলও। দিনহাটায় একাধিক বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন কে? শুল্ক ইস্যুতে মোদীকে তীব্র খোঁচা দিল্লি যাত্রার আগে অভিষেকের। রাত আমাদেরও, 9 তারিখে রিমঝিম না থাকলেও 14 অগস্টের বিচার দাবি রিক্লেম দ্য নাইট ক্যাম্পেনারদের। 10 টাকার নোটেও ছিল বাংলা লেখা, প্রমাণস্বরূপ ছবি তুলে ধরলেন মমতা। রাহুলের নৈশভোজে অভিষেকের উপস্থিতি, তবুও সাফ বার্তা, আমাদের প্রায়োরিটি বেঙ্গল। বাংলায় বাংলা ছবি চালাতে হবে, সে যে ছবি আসুক না কেন, অন্য ভাষার ছবিও চলুক, বাংলা ছবিও চলুক, স্পষ্ট বার্তা দেবেন। রাজস্থানে নিখোঁজ মালদহের যুবককে বাংলাদেশে পুশব্যাক, ন্যায় চাইতে হাইকোর্টে বাবা। জাল সার্টিফিকেটে ধরা পড়লেন গ্রাম পঞ্চায়েত সদস্য, লালগোলায় সিপিএম নেতার নাম জড়ালো বিতর্কে। বাংলা নিয়ে মন্তব্য করে প্রবল চাপে বঙ্গ বিজেপি, দলের কেন্দ্রীয় নেতাদের নানা মন্তব্য ঘিরে রাজ্যে বাঙালি বিরোধী তকমা লেগে যাচ্ছে বলে মনে করছেন দলের একাংশ। বিশেষ করে দিল্লি পুলিশের একটি পোস্টে বাংলাদেশি ভাষা বলে বাংলাকে উল্লেখ এবং বিজেপির আইটি সেলের প্রধান তথা রাজ্য দলের পর্যবেক্ষক অমিত মালব্যর মন্তব্য, বাংলা বলে কোনো ভাষাই নেই, তা নিয়ে ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব। বহু কর্মী সমর্থকের মতে এই মন্তব্য তৃণমূল ও সিপিএম কে 2026 সালের ভোটে বড় অস্ত্র তুলে দেবে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা চাইছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দিল্লির একাংশ ও ভিন রাজ্যের নেতারা দলকে বাঙালির পার্টি হয়ে উঠতে বাধা দিচ্ছে বলে মত অনেকের। পরিস্থিতি সামাল দিতে রাজ্য বিজেপিকে 3টি কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 14 অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন, দ্বিতীয় সপ্তাহের মধ্যে তিরঙ্গা যাত্রা এবং যুব সমাজের সঙ্গে সংযোগ বাড়াতে ফুটবল টুর্নামেন্ট আয়োজন। সাংসদ, বিধায়ক বা সাংগঠনিক স্তরে এই কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছেন নেতৃত্ব। দলের নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছাড়াও অনন্ত মহারাজ ও হর্ষবর্ধন শ্রীংলা সহ সকল সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন। কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা গ্রামে বিজেপির 4 নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিজেপি নেতা তরণীকান্ত বর্মন, মহিলা নেত্রী মলিনা বর্মন, পঞ্চায়েত সদস্যা জ্যোতিকা বর্মন এবং জিতেন্দ্রনাথ বর্মনের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, টাকা ও সোনার গয়না লুট করার পাশাপাশি বাড়ি ঘরও ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। এই ঘটনায় জিতেন্দ্রনাথ রায়ের গর্ভবতী কন্যা গুরুতর আহত হন এবং তাকে দ্রুত কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির অভিযোগ, হামলার পিছনে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের হাত রয়েছে। তরণীকান্ত বর্মনের দাবি, তৃণমূলের হারমাত বাহিনী পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। পুলিশকে সময় মতো খবর দেওয়া হলেও অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অঞ্চল সভাপতি মদন মোহন বর্মনের পাল্টা বক্তব্য, বিজেপি বরাবরই তৃণমূলকে কালিমা লিপ্ত করতে মিথ্যা অভিযোগ তোলে। এই ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগ নেই। হামলার জেরে এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ তদন্ত শুরু করেছে। ভারতের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে ফের উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক চাপিয়ে ভারতকে আর্থিকভাবে কোণঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন তিনি। এই প্রসঙ্গেই ফের মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে দায়িত্ব নিতে দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ট্রাম্পের হয়ে প্রচার করেছিল কারা? যাদের ওর সঙ্গে ছবি রয়েছে তাদেরই প্রশ্ন করা হোক। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে বলেন, কোথায় গেল 56 ইঞ্চির ছাতি? তার দাবি, এই পরিস্থিতিতে ভারত সরকারের উচিত ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া। অন্যদিকে এই অতিরিক্ত শুল্কের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত কখনোই তার কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে আপোষ করবে না। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মোদী ট্রাম্প সম্পর্ক নিয়ে এই বিরোধীদের অভিযোগ এখন তুঙ্গে, যার জেরে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপকেও ঘরোয়া রাজনীতিতে হাতিয়ার করছে বিরোধীরা। রাত দখলের ডাক দিয়ে পরিচিতি পাওয়া রিমঝিম সিংহ 9 অগস্টের মিছিলে থাকছেন না, বরং তিনি অংশ নেবেন 14 অগস্ট নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে গত বছর 14 থেকে 15 অগস্ট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলারা রাস্তায় নেমেছিলেন। সেই আন্দোলনের প্রধান আহ্বায়ক ছিলেন রিমঝিম। তবে পরে আন্দোলনের ভিতরেই মতপার্থক্য তৈরি হয়, গড়ে ওঠে ভিন্ন মঞ্চ। এবার 9 অগস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। থাকবে নবান্ন ও কালীঘাট অভিযানের মতো কর্মসূচিও। নাটক, গান, ছবি আঁকার মাধ্যমে আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাওয়া হবে। কোনো রাজনৈতিক ব্যানার না থাকলেও বাম দল, বিজেপি ও কংগ্রেসের একাংশ অংশ
নেবেন। রিমঝিম জানিয়েছেন 14 আগস্টের কর্মসূচির প্রস্তুতিতে ব্যস্ত থাকায় তিনি 9 আগস্টের কর্মসূচিতে থাকতে পারছেন না, যদিও তিনি স্পষ্ট করেছেন এতে মতানৈক্যের কোনো বিষয় নেই। এদিকে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি অভয়া মঞ্চ, বামপন্থী সংগঠন এবং বিভিন্ন গণমঞ্চ রাজ্যবাসীকে 9 আগস্টের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে। কারণ 1 বছর কেটে গেলেও আরজিকর কাণ্ডে এখনো ন্যায় বিচার মেলেনি। বাংলা ভাষা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের এক সভায় তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, বাংলা ভাষা বলে নাকি কিছু নেই? তাহলে রবীন্দ্রনাথ কোন ভাষায় লিখতেন? এরপর নিজের মোবাইল ফোন থেকে সংবাদ মাধ্যমে প্রকাশিত 1912 সালের একটি 10 টাকার নোটের ছবি দেখিয়ে তিনি জানান, তখনও সরকারি নোটে বাংলা লেখা থাকতো। তার বক্তব্য, বাংলা ঐতিহ্যশালী ভাষা, হঠাৎ করে বলে দেওয়া যায় না যে বাংলার কোনো ভাষা নেই। তিনি আরো বলেন, আমরা বাঙালিরা স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে, তখন তোমার দল কোথায় ছিল? তখন তো দল তৈরি হয়নি। এই মন্তব্যের মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি বাংলা ভাষা ও বাংলা ভাষীদের অপমান এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে লাগাতার বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে ঝাড়গ্রামে 3 কিলোমিটার পদযাত্রাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, রাজনৈতিক স্বার্থে একটি ঐতিহাসিক ভাষাকে অবজ্ঞা করা হচ্ছে। এই ভাষা বিতর্কে বাংলার পরিচয়, সংস্কৃতি এবং আত্মমর্যাদার প্রসঙ্গ তুলে আরও একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর প্রথমবার ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্যোগে আয়োজিত ডিনার মিটিং এ অংশ নিচ্ছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও তৃণমূলের সম্পর্কে টানাপোড়েন থাকা সত্ত্বেও দলীয় স্তরে আলোচনায় অংশগ্রহণের ইঙ্গিত মিলেছিল আগেই। এই নৈশভোজকে বিরোধী ঐক্য পুনরুদ্ধারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। 2024 লোকসভা ভোটে বিজেপির জয় এবং মোদীর টানা তৃতীয়বার শাসনে ফেরা ইন্ডিয়া জোটে বিভেদ তৈরি করে। অভিষেক জানিয়ে দিয়েছেন, ভোটের আগে সব বৈঠকে তারা উপস্থিত থাকলেও আসন সমঝোতায় কংগ্রেসের অনমনীয়তার সম্পর্কের ফাঁক বাড়িয়েছে। তৃণমূলের অগ্রাধিকার এখন বাংলা, তবু বিরোধীদের মধ্যে ফের ঐক্য গড়তে রাহুলের এই ডিনার মিটিং তাৎপর্যপূর্ণ। বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী বাছাই, কেন্দ্রের ভুয়ো ভোটার প্রকল্প ঘিরে অসন্তোষ এবং আসন্ন বিহার ভোট নিয়ে রণকৌশল নির্ধারণের সম্ভাবনা রয়েছে। বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে কেন্দ্রের পদক্ষেপ ঘিরেও আলোচনা হতে পারে। শুক্রবার বিরোধীরা নির্বাচন কমিশনে মিছিল করার পরিকল্পনা করেছে। ইতিমধ্যে অখিলেশ যাদব, তেজস্বী যাদব সহ একাধিক নেতা উপস্থিতির কথা জানিয়েছেন। বাংলা ছবিকে প্রাপ্য মর্যাদা দিতে আরও একবার জোরালো বার্তা দিলেন অভিনেতা ও সাংসদ দেব। বুধবার রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বাংলা ছবির প্রযোজক, পরিচালক ও ডিস্ট্রিবিউটরদের একটি বৈঠক হয়। বৈঠক শেষে দেব জানান, বাংলায় প্রতিটি সিনেমা হলে বাংলা ছবি চালানো বাধ্যতামূলক হওয়া উচিত। তার মতে, সব ভাষার ছবি তুলুক, কিন্তু বাংলা ছবিকেও প্রাইম টাইমে পর্যাপ্ত শো দিতে হবে। দেব আরো জানান, সবাই এই বিষয়ে সহমত হয়েছেন। তিনি বলেন, আমি সব শো নিয়ে নিলাম, কিন্তু সিনেমা চললো না, তাহলে ক্ষতি হলেও লাভ নেই। যে ছবি চলবে তার শো বাড়বে। আগামী 14 আগস্ট মুক্তি পাচ্ছে দেব ও শুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় 9 বছর পর একসঙ্গে পর্দায় ফিরছে এই জনপ্রিয় জুটি। ছবিটির গান সুর করেছেন অনুপম রায় ও ইন্দ্রদীপ দাশগুপ্ত। দেব ও রানা সরকার যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন। দেব আশাবাদী, ধূমকেতু রিলিজের পর বাংলার সব সিঙ্গেল স্ক্রিন হলে 50% প্রাইম টাইম শো পাবে। বাংলা ছবিকে প্রতিষ্ঠা দিতে হলে তার প্রতি হলগুলির দৃষ্টিভঙ্গিও বদলানো জরুরি বলে মত অভিনেতার। রাজস্থানে কাজের সন্ধানে গিয়ে পুশব্যাকের শিকার হলেন মালদার কালিয়াচকের যুবক আমির শেখ। তার পরিবার জানিয়েছে, ভারতীয় নাগরিকত্বের সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও রাজস্থান পুলিশ তাকে বেআইনিভাবে বাংলাদেশে ঠেলে দেয়। এই ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেছেন আমিরের বাবা জিএম শেখ। তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম অভিযোগ করেন, নানা প্রচেষ্টা করেও আমিরের পুশব্যাক আটকানো যায়নি। তিনি এক্সে লেখেন, আমির শেখ কোনোভাবেই রোহিঙ্গা বা বাংলাদেশি নন। তিনি একজন ভারতীয় নাগরিক, যার পরিবারের নামে স্বাধীনতার আগের জমির নথিও রয়েছে। অথচ বিজেপি শাসিত রাজস্থানের পুলিশ তাকে জোর করে সীমান্ত পার করে দেয়। এই ঘটনায় কূটনৈতিক স্তরেও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। দেশটির বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, উপযুক্ত আইনি প্রক্রিয়া না মেনে ভারত সরকার একাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে ফেরত পাঠিয়েছে। তিনি বলেন, বৈধ নথি থাকা সত্ত্বেও এমন আচরণ অনভিপ্রেত। সামিরুল আশ্বাস দিয়েছেন, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিটি বাঙালির পাশে আছে এবং এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত আইনি সহায়তা দেওয়া হবে। মুর্শিদাবাদের লালগোলায় ভুয়ো জন্ম শংসাপত্র তৈরির চক্রের হদিশে চাঞ্চল্য ছড়ালো। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড পেতে সহায়তা করছে এমন চক্রের বিরুদ্ধে আগেও পুলিশ তদন্ত চালিয়েছিল। এবার সেই বেআইনি কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠল সিপিএমের এক মহিলা জনপ্রতিনিধি ও তার স্বামীর বিরুদ্ধে। গ্রেপ্তার হওয়া পঞ্চায়েত সদস্যা নুরজামা বিবি এবং তার স্বামী সামিরুল শেখ দীর্ঘদিন ধরে ভুয়ো শংসাপত্র বানানোর কারবার চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত, এক বৃদ্ধা তার নাতনির আধার কার্ড সংক্রান্ত সমস্যার কথা জানাতে বিডিও অফিসে যান।
জয়েন্ট ভিডিও জন্ম শংসাপত্রটি দেখে সন্দেহ করেন এবং তদন্তে পুলিশকে জানান। তদন্তে উঠে আসে সরকারি জমি দখল করে সামিরুল একটি অনলাইন আউটলেট খুলেছিলেন, যেখান থেকে তৈরি হতো ভুয়ো কাগজপত্র। পুলিশ অভিযানে কম্পিউটার সহ একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এর আগে জেলা জুড়ে জাল আধার কার্ড চক্রের হদিশ পাওয়া গিয়েছিল এক স্কুল শিক্ষকের বাড়িতে। একের পর এক ঘটনায় জনপ্রতিনিধি ও শিক্ষকদের জড়িয়ে পড়া প্রশাসনের কাছে গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। পুলিশ ধৃতদের ম্যারাথন জেরা করে চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসবো নতুন খবর নিয়ে।